রয়্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা আজ আলোচনা করব তোমাদের ক্লাস 10-এর যে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা রয়েছে তার 9 নম্বর স্কুলটি যেটি রয়েছে তোমাদের সেকেন্ড সামেটিভে তার আলোচনা। দেখো, এটা একটা বাংলার প্রশ্নপত্র তোমাদের রায় মার্টিনের ক্লাস 10-এর যে প্রশ্নপত্রটি রয়েছে 9 নম্বর স্কুলে, সেটির আলোচনা আমরা করতে যাচ্ছি। সঙ্গে থেকো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। তোমরা এর আগে দেখেছো আমরা 8টি স্কুল এর মধ্যে ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। এটা 9 নম্বর স্কুলটা, দেখো হুগলি কলেজিয়েট স্কুল, তাই তো? আচ্ছা দেখো, প্রথম প্রশ্ন কি? পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন, কোথায় দাঁড়িয়েছিলেন? চকের বাস স্ট্যান্ডে। সবাই জানো তোমরা বহুরূপী গল্পে চকের বাস স্ট্যান্ডে পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন। 2 নম্বর প্রশ্ন, বস্তুটি পকেটে কেন? বস্তুটি কি? কোন বস্তুর কথা বলা হচ্ছে? বস্তুটি হচ্ছে গাঁজার কলকে, তাই তো? পথের দাবি গল্প থেকে নেওয়া বস্তুটি গাঁজার কলকে। কার পকেটে ছিল? গিরিশ মহাপাত্রের পকেটে ছিল। এবং তার যখন খানা তল্লাশি করা হচ্ছিল তখন দেখা গেছে যে সেটা তার পকেট থেকে পাওয়া গেছে। তখনই জিজ্ঞেস করা ছিল। আচ্ছা, অম্বুরাশি সুতাকে? দেবী লক্ষ্মী অম্বুরাশি সুতা। এখানে অম্বুরাশি সুতা ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে গিয়েছিলেন। পরের প্রশ্ন, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। তোমরা প্রলয়োল্লাস কবিতা পড়লে এই লাইনটি পেয়ে যাবে, যে এর জন্যই আগে পরের লাইনগুলো মনে রাখা দরকার, কারণ এখানে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর কথাটা তারপরেই রয়েছে। পরের প্রশ্ন কি আছে? যে সমাজের সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কি বলে? তোমরা এটা কমেন্ট করে জানাও তো। দেখো, সমস্যমান পদ দুটির উভয় পদ বিশেষ্য হবে, এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। তুমি যদি এখানে পরপদের অর্থ প্রাধান্য পায়, আমি একটু তোমাদেরকে ক্লু দিই। দেখো, দ্বন্দ্ব সমাস কিন্তু পরপদের অর্থ প্রাধান্য কি পায়? দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় সেটা খেয়াল রেখো। অব্যয়ীভাব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় সেটা খেয়াল রেখো। এই দুটো সমাসে আবার একই ধরনের অর্থ প্রাধান্য পায়। তাহলে এই দুটো সমাস এর মধ্যে কোনটা হয়ে যাবে সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই লেখো যে কোনটা হবে এর মধ্যে, ঠিক আছে? যে পরপদের অর্থ প্রাধান্য পাবে, কিন্তু এই দুটোতেই পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে তোমরা একটু খেয়াল করে উত্তরটা তোমরা কমেন্টে অবশ্যই লেখো। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, এটা কেন তোমাদেরকে কমেন্ট করতে বললাম? আমি এই রকমের যে প্রশ্নগুলো এর আগে আলোচনা করতে গিয়ে প্রায় বহুবার বলেছি যে কোন পদের অর্থ কোনটাতে প্রাধান্য পায়, এই আলোচনাগুলো বহুবার করেছি। সেই জন্য এটা তোমরা কেমন মন দিয়ে দেখছো আমাদের ক্লাসগুলো সেটাই জানার জন্য এটা আমি কমেন্ট করতে তোমাদেরকে বললাম। তো আমি চাইবো সবাই তোমরা এটাতে, যারা যারা ভিডিওটা দেখবে সবাই এটাতে কমেন্ট করে জানাও। তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? ভারতবর্ষে, পরাধীন ভারতবর্ষে যে সমস্ত আপামর ভারতবাসী রয়েছেন তাদের সবাইকে তিনি জয়ধ্বনি করতে বলেছেন। 2-2 কি আছে দেখো, গিরিশ মহাপাত্রের ট্যাগ ও পকেট থেকে কি পাওয়া গেল? ট্যাগ থেকে পাওয়া গেল একটি টাকা এবং গন্ডা 6 পয়সা। আর পকেট থেকে কি পাওয়া গেল? পকেট থেকে গাঁজার কলকে, মাপ করা কাঠের পুটরুল, কম্পাস, হ্যাঁ, কয়েকটি বিড়ি, দেশলাই, এই সমস্ত বস্তুগুলি পাওয়া গিয়েছিল। 2-3 কি আছে? হাই বিধি বাম মম প্রতি। বক্তার এমন মন্তব্যের কারণ কি? বক্তা কেন এমন মন্তব্য করেছেন? বক্তা কে এখানে? বক্তা হচ্ছেন রাবণ। রাবণ এরকম মন্তব্যটি করেছেন কারণ তিনি বলছেন শিলা জলে ভাসে। কে কবে শুনেছে পুত্র শিলা জলে ভাসে? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? অর্থাৎ মরা মানুষ পুনরায় বেঁচে উঠছে এবং শিলা অর্থাৎ পাথর জলে ভাসছে। এগুলো তো কেউ কোনোদিনও শোনে না, শোনেইনি কেউ। এরকম হতেই পারে না। মরা মানুষ বাঁচতে পারে না, পাথর জলে ভাসতে পারে না, অথচ আজ সেই ঘটনাগুলো ঘটছে। তাই রাবণ মনে করছেন বিধি তার প্রতি বাম, বিধি তার প্রতি রুষ্ট। পরের প্রশ্ন 2-4 আমরা কি দেখতে পাচ্ছি? বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাস কি হবে? বহু রূপ ধারণ করেন জি, বা বহু রূপ ধারণ করেন জি, বা বহু রূপ যার, এমনও বলতে পারো। যাই হোক না কেন, আমরা এখানে কি বলতে পারি? এটা বহুব্রীহি সমাস বলতে পারি। যখন অন্য পদের অর্থ প্রাধান্য পায় তখন তাকে আমরা বহুব্রীহি সমাস বলি। তাহলে বহু রূপ ধারণ করেন যে, বা বহু রূপ যার, তাহলে যে ব্যক্তিটার বহু রূপ তার কথা বলা হচ্ছে। বহু রূপ অর্থ প্রাধান্য পাচ্ছে না, আবার রূপের অর্থ প্রাধান্য পাচ্ছে না, যে বহু রূপ ধারণ করে তার অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে এটা কি হয়ে যাবে? বহুব্রীহি সমাস হয়ে যাবে। ক্ষুদ্রতা অর্থে অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। ক্ষুদ্রতা অর্থে যদি আমি বলি উপগ্রহ, আমি বললাম কি উপগ্রহ।
গ্রহের থেকেও ছোট, গ্রহের থেকে ছোট, সেটা কি? সেটা হচ্ছে উপগ্রহ। তো এটাকে আমি কি লিখতে পারি? ক্ষুদ্র গ্রহ, ক্ষুদ্র গ্রহ, ক্ষুদ্র গ্রহ কি? উপগ্রহ। তাহলে ক্ষুদ্রতা অর্থেই এই অব্যয়ভাব সমাসটা ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তাহলে একের দাগ, দুয়ের দাগ আশা করি বুঝতে পারলে। আমরা চলে যাচ্ছি এবার তিনের দাগে। দেখো, তিনের দাগের প্রথম প্রশ্ন কি আছে? বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনা বজায় আছে। বাবুটি কে? বাবুটি কে? বাবুটি হচ্ছেন গিরিশ মহাপাত্র, যাকে সব্যসাচী সন্দেহ করে, যাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল এবং পুলিশ স্টেশনে তার জিনিসপত্র সব খানা তল্লাশি হচ্ছিল। সেই লোকটির কথা বলা হয়েছে, যাকে আমরা গিরিশ মহাপাত্র নামে গল্পে পেয়ে থাকি। তার সাজসজ্জার পরিচয়, তার সাজসজ্জা কি? সে তার যে চুল, তার কানের থেকে ঘাড় পর্যন্ত নিচের দিকটা একেবারে ছোট ছোট করে ছাঁটা, এবং সামনের অংশটাতে অনেক বড় 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 চুল রয়েছে। নেবুর তেল দেওয়া রয়েছে সেখানে, প্রচুর পরিমাণে নেবুর তেল সেখানে, নিষিক্ত নেবুর তেলে। আর সে কি পরেছে? চুড়িদার পাঞ্জাবি পরেছে, রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, পকেটে একটা বাঘ আঁকা রুমাল, তার কিয়দ অংশ বেরিয়ে আছে কিছুটা অংশ, এবং পায়ে সে পাম শু পরেছে, মোজা পরেছে ফুল মোজা, সবুজ রঙের ফুল মোজা লাল ফিতে দিয়ে বাঁধা, হাতে তার বেতের ছড়ি আছে। এই রকমই সে পোশাক সাজসজ্জা তার আমরা গল্পে দেখতে পেয়ে থাকি। পরের প্রশ্ন, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, সে কে? সে হচ্ছেন যিনি ভেঙে গড়তে পারেন, সেই নবীন, সেই আহ, মহাদেব, সেই দিগম্বর, তিনি, তার কথাই এখানে বলা আছে যে ভেঙে আবার গড়তে জানেন তিনি, সে চির সুন্দর, সেই সুন্দরের কথা বলা হচ্ছে। হুম, ভেঙে গড়ে তোলার বিষয়টি কি? তিনি তিনি ধ্বংসের দেবতা যেমন, তেমনি একদিকে তিনি সৃষ্টির দেবতা। আসলে আমাদের যে সমাজ, যে বিষাক্ত হয়ে পড়েছে সমাজ, কুসংস্কার জরা ব্যাধি মুমূর্ষুতে পরিপূর্ণ, কুসংস্কার রূপী জরা ব্যাধি মুমূর্ষুতে পরিপূর্ণ, সেখানে সমাজে সভ্য মানুষেরা রয়েছে ঠিক, কিন্তু সভ্যতা আমাদের সভ্য নয়, ব্রিটিশদের দ্বারা আমরা শোষিত, শাসিত, লাঞ্ছিত। তো এই রকম একটা সমাজকে শুদ্ধ করতে গেলে, এইরকম একটা সমাজ থেকে ভারতবাসীকে মুক্ত করতে গেলে কি করতে হবে? সমস্ত কিছুকে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, এবং ভেঙে গুঁড়িয়ে দিয়ে নতুন করে সৃষ্টি করতে হবে। এইভাবে ভারতবর্ষের সমাজ এবং ভারতবর্ষের শাসন সব কিছুকে ধ্বংস করে নতুন সমাজ, নতুন শাসন ব্যবস্থা চালু করার কথাই এখানে কবি আভাসে ইঙ্গিতে বর্ণনা করেছেন। পরের প্রশ্ন দেখো কি আছে, বলা আছে জগদীশ বাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার বর্ণনা দাও। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? হরিদা বিরাগী সেজে জগদীশ বাবুর বাড়িতে গিয়েছিলেন, তারপর কি হয়েছিল? তারপর জগদীশ বাবু উপর থেকে, সিঁড়ির উপর থেকে দেখতে পাচ্ছেন যে একজন বিরাগী এসেছেন। তা দেখে তিনি বলছেন, আসুন বিরাগীজি আসুন। এবার বিরাগী খুব রেগে গেল, বিরাগী রেগে গিয়ে, হরিদা তো ছদ্মবেশে গেছেন, তো বিরাগী রেগে গিয়ে বলছেন যে আপনি কি টাকার, আপনার খুব অহংকার না, 11 লক্ষ টাকা সম্পত্তি নিয়ে আপনি খুব অহংকার, নিচে নেমে আসতে পারছেন না? তখন সেই জগদীশবাবু নিচে নেমে এসে ক্ষমা প্রার্থনা করলেন যে আমার ভুল হয়ে গেছে বিরাগীজি, আমাকে ক্ষমা করুন। তারপর তিনি যখন বললেন যে কি চান আপনি, তখন বিরাগী জানালো যে আমি 1 গ্লাস জল চাই, ঠান্ডা জল। 1 গ্লাস জল খাওয়ার পর যখন তাকে কয়েকটা দিন বিরাগীকে থেকে যেতে বলা হয়, তখন বিরাগী জানান যে খোলা আকাশ থাকতে থাকতে, ঈশ্বরের দেওয়া খোলা আকাশ থাকতে থাকতে এই বিষয়ের দালানের মধ্যে তিনি কেন থাকবেন, তিনি চলে যেতে চান। সেই সময় তাকে জগদীশবাবু জানান যে চলে গেলে তিনি শান্তি পাবেন না, অন্ততপক্ষে যাওয়ার আগে তাকে কিছু উপদেশ দিয়ে যেতে হবে। তখন বিরাগী বলেন, জন ধন যৌবন এগুলো এক একটি বঞ্চনা মাত্র, এগুলো কিছুই না, এগুলো এক একটি বঞ্চনা মাত্র। আর তিনি জানান যে তার রাগ নামে, যখন জগদীশবাবু বলেন যে আপনি রাগ করলেন, তখন বিরাগী বলেন যে রাগ নামে কোনো রিপু তার নেই, যেটা ছিল সেটা পূর্বজন্মের কথা। এই বলে তিনি যখন চলে যেতে চান, তখন আম, বিরাগীকে জগদীশবাবু বলেন কয়েকটা একটু থাকুন, আর তার তীর্থ ভ্রমণের জন্য তিনি তাকে কিছু অর্থ সাহায্য করতে চান। কিন্তু সেই অর্থের দিকে তিনি ফিরেও তাকান না। তিনি বলেন যে আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে যেতে পারি, তেমনি আমি অনায়াসে সোনাও মারিয়ে যেতে পারি। এই বলে তিনি বেরিয়ে গেলেন। এই ঘটনাই জগদীশ বাবুর বাড়িতে বিরাগী যাওয়ার পর ঘটেছিল। পরের প্রশ্ন কি আছে, অভিষেক করিলা কুমারে, কুমার কে? কুমার এখানে ইন্দ্রজিৎ,
অর্থাৎ রাবণ পুত্র ইন্দ্রজিৎ। পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র বিশ্লেষণ করো। দেখো, কবিতা অবলম্বনে আমাদের কুমারের চরিত্র অর্থাৎ ইন্দ্রজিতের চরিত্র বর্ণনা করতে হবে। ইন্দ্রজিতের মধ্যে প্রথমে আমরা কি দেখতে পাই? বীরত্ব। তিনি একজন বীর যোদ্ধা। তিনি বলেছেন, 2 বার আমি হারানু রাঘবে, আর একবার দেহ পিতা আজ্ঞা মরে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধ। তাহলে সে বলেছে আমি 2 বার হারিয়ে দিয়েছি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ হারিয়ে দিয়েছে 2 বার রাঘবকে, আর একবার তাকে যদি যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া হয়, তার পিতা যদি যুদ্ধে যেতে অনুমতি দেন, তাহলে তিনি এবার দেখবেন কি ওষুধে রাঘব বেঁচে যায়। এবার তিনি কি করবেন? এবার তিনি বেঁধে রাজপদে নিয়ে আসবেন, নয়তোবা ঘোর সরানলে করি ভস্য, ঘোর সরানলে ভস্য করে দেবেন, নয়তোবা বায়ু অস্ত্রে উড়িয়ে দেবেন। তাহলে এর দ্বারা আমরা তার কিসের পরিচয় পাই? বীরত্বের পরিচয় পাই। 2 নম্বর, 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট তোমরা দেবে পিতৃভক্তি। পিতা যখন যুদ্ধে যাচ্ছেন, তিনি যখন খবর পেলেন যে তার পিতা যুদ্ধে যাচ্ছেন, তখন তিনি সঙ্গে সঙ্গে বামা দলের মাঝে তো তিনি ছিলেন, সেই বামা দলকে ত্যাগ করে তিনি সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছেন কোথায়? ওই লঙ্কায়। তাই তিনি বলেছেন, আনো রথ তোরা করি। তিনি রথ তাড়াতাড়ি চেয়েছেন, কারণ তিনি পিতার কাছে গিয়ে, পিতা যুদ্ধে যাচ্ছেন, তিনি থাকতে থাকতে পিতা যুদ্ধে যাচ্ছেন, তিনি মনে করেন যে তাহলে একটা জগতে কলঙ্ক ঘোষিত হবে। এখানে তার পিতৃভক্তির পরিচয় পাওয়া যায়। 3 নম্বর, স্বদেশ প্রেম। স্বদেশ প্রেম অর্থাৎ তিনি লঙ্কাকে ভালোবাসেন। তিনি লঙ্কাকে ভালোবাসেন। তিনি দেখছেন যে তিনি থাকতে থাকতে শত্রুদল বেড়ে স্বর্ণলঙ্কা, হেথা আমি বামাদল মাঝে। তিনি বলছেন যে শত্রুদল তার স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলেছে, আর এখানে তিনি বামাদলের মাঝে বসে আছেন। এই যে তার গ্লানি, এই যে তার নিজের প্রতি নিজেকে যে দোষারোপ করছেন, এ থেকেই তার দেশপ্রেমের পরিচয় পাওয়া যায়। ঠিক আছে? তো এই যে 4টে পয়েন্ট বললাম আমি, এই 4টা পয়েন্ট তোমরা এখানে লিখতে পারো, কারণ কি এখানে 1 মার্কস রয়েছে, আর এখানে যেহেতু তোমার 4 রয়েছে, তাই তুমি এখানে 4টা পয়েন্টও দিতে পারো। ভূমিকা, একটু উপসংহার এবং 4টা পয়েন্ট দিতে পারো। ভূমিকাতে কি দেবে? বলবে মধুকবি মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে নেওয়া এই অভিষেক কবিতায় আমরা ইন্দ্রজিতের সঙ্গে তার ধাত্রী, তার পিতা এবং প্রমীলার কথোপকথনে তার যে সমস্ত চারিত্রিক গুণগুলি পেয়ে থাকি, সেগুলি হলো হাইফেন দিয়ে যে পয়েন্টগুলো আমি বললাম, সেই পয়েন্টগুলো তোমরা লিখতে পারো এখানে। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, পরের প্রশ্ন কি আছে? মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? ওয়াটসনকে লিখেছে, সরি, ওয়াটসকে লিখেছিলেন। ওয়াটসকে লিখেছিলেন চিঠিতে। এই পত্রে কি লেখা ছিল? চিঠিতে লেখা ছিল যে বাংলায় আমি এমন আগুন জ্বালাবো যে গঙ্গার সমস্ত জল দিয়েও তা নেভানো যাবে না। আর যে নবাব, যে এখানে নবাবকে বিশ্বাস করা যায় না, এখানে আরো কি করতে হবে? আরো সৈন্য সমাবেশ দরকার। আর তিনি বলছেন যে আমি শীঘ্রই মাদ্রাজে একটা চিঠি লিখে পাঠাবো যে বাংলায় আরো জাহাজ, আরো সৈন্য আবশ্যক। ঠিক আছে? তো এই কথাগুলো চিঠিতে বলা হয়েছিল। পরের প্রশ্ন কি? সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চারিত্রিক বৈশিষ্ট্য। আমরা চারিত্রিক বৈশিষ্ট্য কি পাই? এখানেও 4 মার্কসে, তাই তো? তাহলে তোমাকে কি করতে হবে? এখানে প্রথমে সিরাজ সম্পর্কে 2-1 কথা লিখতে হবে। সিরাজ সম্পর্কে আমরা কি লিখবো? যে ওই যেমন ভাবে বললাম, এই কবিতাতে যেমন ভাবে বললাম যে কাহিনী জুড়ে তার যে সমস্ত চারিত্রিক গুণগুলি ফুটে উঠেছে, তেমনি তোমাকে এখানেও বলতে হবে যে সমস্ত চারিত্রিক গুণগুলি উঠেছে সেগুলি হলো দিয়ে হাইফেন দিয়ে 1, 2, 3 করে লিখতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে সিরাজের দেশপ্রেম। সিরাজ বুঝতে পেরেছেন যে তার আত্মীয় স্বজনরা সবাই তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, কিন্তু তা সত্ত্বেও তিনি কাউকে তিনি শাস্তি দেননি। তিনি কি করলেন? সবাইকে এক করতে চাইলেন। মির্জাফরকে, রাজবল্লভকে, জগৎ শেঠকে সবাইকে এক ছত্রছায়ায় আনতে চাইলেন। কেন? কারণ তিনি বললেন যে আজ বিচারের দিন নয়, আজ সৌহার্দ্য স্থাপনের দিন। সবাইকে এক হয়ে লড়াই করলে পলাশীর প্রান্তরে যদি যুদ্ধে জয়লাভ করি, তাহলে সেদিন আমাকে আপনারা বিচারে বসবেন আমাকে নিয়ে, সেদিন আমি মাথা পেতে নেব আপনারা যা সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে? এ থেকেই তার কি, তার নিজে বাঁচার নয়, তার দেশকে বাঁচানোর, রাজ্যকে বাঁচানোর, বাংলাকে বাঁচানোর একটা তার মধ্যে ইচ্ছে আমরা দেখতে পাই। এ থেকেই তার দেশপ্রেমের পরিচয় পাওয়া যায়। 2 নম্বর, দূরদর্শিতা। কিরকম দূরদর্শিতা? তিনি জানতেন যে এটাই হবে তার শেষ যুদ্ধ।
এটাই হবে তার শেষ যুদ্ধ। কেন? যদি তিনি জয়লাভ করেন তাহলেও আর কোনোদিনও যুদ্ধ হবে না, আর হেরে গেলে তো কোনোদিন হবেই না। তাহলে সেখানে যে সেনারা এগিয়ে আসছে এবং এক ভয়ানক যুদ্ধ হবে সেটা তিনি আগের থেকে বুঝতে পেরেছিলেন। এ থেকে তার দূরদর্শিতার পরিচয় পাওয়া যায়। 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট আমরা দিতে পারি এখানে তার সিরাজ যে কি বলবো আরাম প্রিয় ছিলেন না। সিরাজ কঠোর পরিশ্রমী ছিলেন। কিরকম কঠোর পরিশ্রমী? তিনি যে মাত্র কমাস ধরে রাজত্ব লাভ করেছেন, এই কমাস তিনি বলেছেন যে কটা দিন তিনি নিশ্চিন্তে ঘুমিয়েছেন, কটা দিন তিনি নিশ্চিন্তে ঘুমিয়েছেন। তিনি নিশ্চিন্তে ঘুমাতে পারেননি। তিনি বহু পরিশ্রম করেছেন, দিন রাত পরিশ্রম করেছেন। তিনি সবার খবর রাখেন কিন্তু কাউকে শাস্তি দেন না, প্রত্যেকের খবর রাখেন কে কি ভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঘরে তার শান্তি নেই, বাইরে তার শান্তি নেই, কোথাও শান্তি নেই। 4 নম্বর পয়েন্ট আমরা কি দিতে পারি? 4 নম্বর আমরা দিতে পারি এখানে তিনি একজন বীর যোদ্ধা। কেন? আমরা দেখতে পাই যে শওকত জঙ্গকে তিনি হারিয়েছেন, তিনি কলকাতা জয় করেছেন ইংরেজদের বিপক্ষে। আবার আমরা এখানে পত্নী প্রেম দিতে পারি, লুৎফান্নেসার প্রতি তার যে ভালোবাসা সেটাও ফুটে উঠেছে। ঠিক আছে, আচ্ছা এই গেল সিরাজের প্রশ্নগুলো। এবার আচ্ছা এখানে কিন্তু একটা উপসংহার অবশ্যই দিতে হবে তোমাদেরকে সিরাজউদ্দৌলা যে চরিত্র সেখানে। খিদ্দা, এবার আমরা খাবো কি? এবার আমরা কি খাবো? কে বলেছে? বক্তা কি? বক্তা হচ্ছে কোনি। উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করছেন? উদ্দিষ্ট ব্যক্তি বলতে এখানে খিদ্দা। খিদ্দা কিভাবে সাহায্য করছেন? প্রথম কথা হচ্ছে ক্ষিতিশ সিংহ কি করেছেন, প্রজাপতি দোকানে তার যে স্ত্রীর দোকান প্রজাপতি সেখানে কনির একটা কাজের বন্দোবস্ত করে দিয়েছেন, তাতে মাসে 40 টাকা বেতন পায় কনি। এছাড়া ক্ষিতিশ বিভিন্ন দোকান থেকে ছাট কাপড় নিয়ে কনির মাকে দেয় এবং কনির মা সেগুলোকে সাইজ করে কেটে রাখে, তারপর ক্ষিতিশ সেগুলোকে আবার বিক্রি করে দেয়, এতেও কিছু রোজগার হয়। এইভাবে কনির পরিবারের যে আর্থিক সমস্যা সেই আর্থিক সমস্যা তিনি মিটিয়ে দিয়েছেন। ঠিক আছে, তো এখানে দেখো এখানে খাবো কি, খাবোর সাপেক্ষেই যে শুধু কিভাবে সাহায্য করেছেন এমন ব্যাপারটা লিখলে কিন্তু আমাদের খুব ছোট হবে। এখানে আমাদের কি করতে হবে, এই যে প্রথমে আর্থিক সমস্যা তো মিটালেন তিনি, সেটা দেখাতেই হবে, এটাই হচ্ছে প্রধান পয়েন্ট। এরপরে তোমরা কি লিখবে? এরপরে লিখবে যে ক্ষিতিশ সিংহ, ক্ষিতিশ সিংহ কনির খাবারের জন্য লীলাবতীর অর্থাৎ লীলাবতীর কাছে বন্দোবস্ত করেছেন, অর্থাৎ তার নিজের বাড়িতে বন্দোবস্ত করেছেন। কিভাবে বাড়িতে বন্দোবস্ত করেছিলেন? 50 টাকা মাসে দিতেন ডিম, কলা, মধু, ঘি এইসব খাওয়ার জন্য, এবং প্রতিদিন তার নিয়মিত শরীরচর্চার একটা লগ বুক তিনি রাখতেন, কতটা সাঁতার কাটছেন সবকিছু। আবার তাকে কোথায় সাহায্য করেছেন? আবার তাকে সাঁতার প্রতিযোগিতায় সাহায্য করেছেন, তিনি ছুটে গিয়েছেন বালিগঞ্জ সুইমিং ক্লাবে, হিয়া মিত্র কতটা সাঁতার কাটছে কত গতিবেগে। রমা যোশী যখন 1 মিনিট 72 সেকেন্ডে অর্থাৎ 1 মিনিট 12 সেকেন্ড অর্থাৎ 72 সেকেন্ডে রমা যোশী যখন 100 মিটার কমপ্লিট করে তখন ক্ষিতিশ দেওয়ালে 70 লিখে দেন। হ্যাঁ, এইভাবে সাঁতারের ক্ষেত্রে, খাবার দাবার ট্রেনিং এর ক্ষেত্রে, শরীরচর্চার দিক থেকে এবং আর্থিক দিক থেকে নানান দিক থেকে ক্ষিতিশ তাকে সাহায্য করেছিলেন। পরের প্রশ্ন 6-2 কি আছে দেখো, বলা আছে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার বলতো? উক্তিটি হচ্ছে ওমিয়া, তাই তো? উক্তিটি ওমিয়ার, ওমিয়া বলেছে কথাটি। আচ্ছা সরি, এটা নয়, পা ধোয়া জল খাবে উক্তিটি কার? উক্তিটি হচ্ছে ওমিয়ার। মেয়েটি কে? মেয়েটি, মেয়েটা আমার পা ধোয়া জল খাবে, তাহলে এটা যদি ওমিয়া হয় এটা কি হবে? এটা হবে কোনি। মেয়েটির প্রতি, মেয়েটির প্রতি বক্তার, মেয়েটির প্রতি বক্তার এমন মনোভাবের কারণ কি? মেয়েটির প্রতি বক্তার এমন মনোভাবের কারণ কি? অর্থাৎ কোনির প্রতি ওমিয়ার এমন মনোভাবের কারণটা কি? কারণ কি? কারণ ওমিয়া আর বেলা যখন জুপিটার থেকে বেরিয়ে সরি অ্যাপেলো থেকে বেরিয়ে আসছে সে সময় কি হয়েছে? সে সময় ওমিয়া তাকে জিজ্ঞেস করছে বেলাকে, এটা মেয়েটা কে রে? বেলা তখন জানায় যে খিদ্দার আবিষ্কার। খিদ্দা বলেছে যে এই মেয়েটাকে দিয়ে জুপিটারকে কি করবে? ডাউন দেবে। তখন ওমিয়া বলেছে সে কি রে, মেয়েটা তো এখনো হাতে টান দিতেই শেখেনি, আর এ তো প্রতিযোগিতায় গেলে আমার পা ধোয়া জল খাবে। অর্থাৎ সে একে হারিয়ে দেবে, এই কথাটাই এখানে বোঝানো হচ্ছে। ঠিক আছে।
আচ্ছা, এই ছিল আজকের আলোচনা। আর তোমাদের যে প্রতিবেদনটা, এটা কখনো কখনো আমি কোনো স্কুলগুলো আলোচনা করার সময় করে থাকি। সব ক্ষেত্রে আলোচনা করছি না, কারণ অনেকগুলো আলোচনা হয়ে গেছে। আবার আলাদাভাবে প্রতিবেদনের একটা ভিডিও আসবে তোমাদের এই চ্যানেলে। তাই সঙ্গে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সমস্ত ভিডিওগুলো দেখার জন্য। এবং ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টই আমাদের মোটিভেট করতে সাহায্য করে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।